ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি? কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেম আলাপ করার সময় নেই। তুই ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছে কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয় আমি উঠেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজান পদ্মের গাল দুটো টেনে দিল, যা পদ্মকে আরও রাগিয়ে তুলেছে। জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রাগ নিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতন কাজও করতে পারছি না। ইজান সরে আসলো। বুঝেছে পদ্ম কালকের বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো না। যতই হোক পদ্মের এইসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্যই ক্ষতি, এটা কে বোঝাবে তাকে? কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে? কবে বুঝদার হবে কে জানে। সারাদিন পদ্ম একবারও ইজানের কাছে যায়নি। দুদণ্ড বসেছে না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজান তাকে ধরলে সে রাগ দেখে ফিরিয়ে দিচ্ছে। তার বাচ্চা লাগবে। আর ইজান সে তো তার কথা একটুও নড়চড় করবে না। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সময় ঠিকই এসব কথা ভুলে যাবে। ইজহার প্রতি শুক্রবারের মতো আজও বিকালে বের হলো, যেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইজহান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার পানের বন্ধু বউ? পদ্ম মনমরা হয়ে বলল। ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন হলে সে সুর টেনে বলতো খুব ভালো আছি। আজ একেবারে প্রথমে বলে দিল ভালো নেই। আমি তো আছি ভালোই, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। নিষাধত বলে পারো? আসলে আপু আমার বাচ্চা চাই এক্ষুনি, কিন্তু উনি রাজি হচ্ছে না। মেয়েদার হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি? বাচ্চা কি কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উলজালো। কিনে আনা যায় নাকি? আচ্ছা বুঝলাম, বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন? বাচ্চা নিতে ইচ্ছুক বড্ড? তোমার বয়স তো অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা ততটাই কঠিন। ইজহানের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট অবশ্যই অনেক বলবে যে কোনো এত পরে বাচ্চা নিচ্ছি। আমি তো ডাক্তার, আমি বুঝি সব। তুমি এসব কথা পরে ভাবো। ভবিষ্যৎ যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে তোমার নিজেরই লাইফ রিস্কে থাকবে, বুঝছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি। নিশ্চয় এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে দিল। কিন্তু আপু আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে, এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাও কিছু নেই। ইজহান জানে তো তুমি পিচ্চি একটা মেয়ে। ও গিয়ে দেখো, এসব কথা নিয়ে মাথা ঘামেও না। আর রাগ কীভাবে ভাঙাবে সেটা অন্তত আমায় বলে দিতে হবে না, আশা করি। পদ্ম হাসল। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজের খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা। ইসান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলছে। পদ্মের রূপ দেখে ইসান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাপাসটা নাড়া দিয়ে উঠল। ইজহান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে। মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব। ভিতরে আসবেন না? ইজহান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাটছে। পদ্ম ইজহানের পক্ষে মাথা রাখল। ইজহান ফোনটা পকেটে ঢোকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতেই অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে।
তুমি না বলেছিলে আমি জানো তোমার কাছে না চাই, তাহলে নিজ থেকে আবার এসেছো কেন? পদ্ম যেন কথাটা শুনেও শুনল না, এমন ভাব করলো। পদ্ম ইজহানের টি শার্টে ধরে তাকে দিকে ঝুঁকালো। ইজহান ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ইজহান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না। পদ্মর ওষ্ঠে তার ওষ্ঠের ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। দুজন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস, আর কিছুই চাই না তার। এতটুকুতেই যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4টি বছর। পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এত বছরের ব্যবধানে মেয়েটা এখন আর হ্যাংনামো করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইজহারের 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারল। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি, এই যা। বিয়ের প্রথম প্রথম যেমন বকবক করতো, এখনও সে আগের মতোই রয়েছে, আর ঝগড়ুটে হয়েছে ভীষণ। আজ ইজহান আর পদ্মের 4র্থতম বিবাহবার্ষিকী। এই জন্য শেখ ভিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজহান তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবার কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এসব কাহিনী ইজহান খেয়াল করছে। কাছে এসে দেখবে তারা দূর থেকে দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজহান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আছোয়া হয়ে শুয়েছিল। পদ্মের দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এইভাবে দেখছিলে কেন? ভরকে গেল পদ্ম। সে ভেবেছে ইজহান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় দেখছিলাম? মিথ্যে বলো না, তুমি দেখছিলে আমায়। আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ইজহানের চোখকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। হুম, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে দেখবো, আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবুও লজ্জা নেই? ইজহান পদ্মের মুখে তার আঙুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনও হবে না পদ্মফুল ফুল। সরুন তো, এভাবে ঘরে একা বসে থাকলে বাইরের মানুষরা কি বলবে? একটা চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না, এখন না। ইজহান পদ্মের কথা শুনল না। টুপ করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখ হাত দিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজহান ব্যাক্কেলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজহান বলল, পদ্ম ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখে মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা। ইজহানকে শক্ত করে জড়িয়ে ধরল পদ্ম। পদ্মের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইজহান নরম কণ্ঠে বলল, ঠিক আছে তুমি? পদ্ম মাথা নাড়ালো। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজহান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো, আমি বুঝছি না ঠিক। আমিও জানি না কয়দিন ধরে বমি হয়, মাথা ঘুরায়, যা খায় সব বমির সাথে চলে যায়। এই জন্য বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজহান পদ্মকে কোলে করে বেড়ে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাইরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখনই ইজহান ধমক দিল, সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছ, এখন আবার কোথায় যেতে যাচ্ছ? খবরদার রুমের বাইরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাইরে যাবে। পদ্ম দুর্বল গলায় বলল। না, বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো? ইজহান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এখন এভাবে পদ্মকে ঘরে আটকে রাখতে সত্যিই অনেকে কথা বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এসব মেয়েরই ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ বলেছ, তা এখন শুয়ে আছো।
পদ্মের তাও মন মানল না। বাসায় এত মানুষ এখন এভাবে শুয়ে থাকাটার আসলেই মানায় না। এই ইজহানকে কে বোঝাবে? আবার একদিকে শুয়ে থাকতেও মন চাচ্ছে, 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো। মাথা প্রচুর ঘোরাচ্ছে। কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজহান। কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজহান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবেই চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ইজহানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুবই কম সময়ের জন্য গ্রামে গিয়েছে। সে যেতেই চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সেই জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মনিরা সে জোর করে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকেই চলে আসতো। ইজহানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহবার্ষিকী। আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না। প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগছে। দম বন্ধ হয়ে আসছে। মাথাটা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরল। মন চাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা। কেন যে শরীরের এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল, কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো। এক প্রকার ছটফট করছে সে। মুনিরা শেখ আর ইজনিয়া রুমে এসেছে। ইসান তখন বলেছিল পদ্ম অসুস্থ, তাই ঘুমাচ্ছে। কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইজনিয়া এসেছেন। রুমে ঢুকেই বিচলিত হয়ে গেলেন পদ্মের ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, কি হয়েছে, এমন করছো কেন? পদ্ম মাথাটা মুনিরা শেখের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে। কয়দিন ধরে বমি, মাথা ঘোরায়, এখন মাথা ব্যথা করছে ভীষণ। আমি সহ্য করতে পারছি না। মুনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ। কোনোভাবেই পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইজনিয়া তো মনে মনে ধরিয়ে নিয়েছে পদ্ম প্রেগনেন্ট। তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না। মনটা যেন আনন্দে দুলছে। শোনো, ইজিনিয়া 2টো প্রেগনেন্সি কিট আনবি এখন, যা নিয়ে আয়। ইজনিয়া লাফ দিয়ে চলে গেল কি জানতে। পদ্ম প্রেগনেন্সি কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়। তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মুনিরা শেখ পদ্মের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার পিরিয়ড ডেট কবে? পদ্মের কোনো রকম সংকোচ বোধ কাজ করলো না। সোজাসাপটা উত্তর দিল, এই মাসের 5 তারিখ ছিল। এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ডের মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা ইজিনিয়া, কিটগুলো নিয়ে আসুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মুনির শেখের দিকে। অবুঝ কণ্ঠে বলল, কি ক্লিয়ার হবে মা? মুনিরা শেখ হেসে পদ্মের গালে হাত রাখল। তুমি প্রেগনেন্ট কি না সেটাই। তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তুমি প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজিনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা ধক করে উঠল। চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধাপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ইজহান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে। কতবার যে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে। হাজারবার ঝগড়াও হয়ে গিয়েছিল ইজহানের সাথে, তবে কখনো গায়ে হাত তোলেনি। শান্ত হয়ে বোঝাতো, না হয় বকা দিত। এ নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসেব নেই। কতবার ইজহান তাকে ফিরিয়ে দিয়েছে। ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইজহান ঠিক কীভাবে নিবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই যায়। প্রায় আধ ঘন্টা পর ইজনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল। না হলে আরও তাড়াতাড়ি আসা যেত। এই আধ ঘন্টায় পদ্ম 2বার বমি করেছে। মুনিরা শেখ একটুও নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে।
পদ্মর রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। দুটো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যিই প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা, পদ্ম না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটা মুনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে। বংশের প্রদীপ আসতে চলেছে, আর ইজনিয়া তো নাচছে খুশিতে। মুনিরা শেখ পদ্মের কপালে চুমু দিলেন। যতই হোক তার মাধ্যমেই তো সব হয়েছে। পদ্ম বলে দিয়েছে যেন কাউকে কিছু না জানায়, আর মুনিরা শেখও চাননি ধরেই সব কিছু কাউকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইজহানকেও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কিছু বলেনি কেউ। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে, সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে এসে বসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মুনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছুটা পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মের পেটে সইল না। তার অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলছে একেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে। পদ্মর বেশি খারাপ লাগছে তার। ইজহারও রুমে এসেছে, কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেওয়া, আরেক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখে ইজহারের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ যে কি হলো বুঝতে পারল না। পদ্মের পাশে বসে হাঁটা ধরল, আর সাথে সাথে পদ্ম চোখ মেলে ইজহারের দিকে তাকালো। বেশি খারাপ লাগছে তোমার? পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইজহানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজহানের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে। এটা কি সত্যি? পলকহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজহান পদ্মকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। এমন মনে হচ্ছে যে পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম শ্বাস নিতে পারছে না, যান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথা থেকে? ইজহান কি কাঁদছে নাকি? ইজহানের মুখটা তার সামনে আনলো। সে ইজহান কাঁদছে, তার চোখের কার্নিশে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজহান ভাঙা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন তো এত শান্তি লাগছে। কিন্তু আমার এত শান্তি লাগছে কেন বলতে পারবে পদ্ম? এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ল। ইজহানের চোখে থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। বাবা হওয়া এত শান্তি আগে বুঝিনি। কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি তাই। ইজহান বুঝেছে পদ্ম মজা করছে। মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলল, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। কি যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইজহান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইজহানকে জড়িয়ে ধরল। আজ যেন খুশির শেষ নেই কারো। প্রেগনেন্সির 6 মাস চলছে পদ্মের। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়ে এসেছে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তারা শেখ ভিলায় আছে। ইজহানের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মনিরা শেখ তার কথা আর কী বা বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজহান বাসায় না থাকাকালীন সময় পদ্মের পাশে পাশে থাকে। সব সময় পদ্মকে তিনিই আগলে রাখেন। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইজহান তার শার্ট চেঞ্জ করছে আর বলছে, পদ্ম, তোমার কি মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল, কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ইজহান পদ্মকে রাগানোর জন্য বলল, আগের থেকে অনেক মোটা হচ্ছ, এত বেশি খেও না। তোমাকে এখন কেমন লাগছে? পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারে এই কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে। আর খাবই না আমি, ধুর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইজহান পদ্মকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরল। পদ্মের পেটে হাত রাখলো। উফ, মেয়েটা এত রেগে যায়। ইজহান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম, এমন করো না, আর কখনো এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কতটা সুন্দর লাগছে? পদ্ম একেবারে মিলিয়ে গেল। মানুষটার উপর রাগ করে থাকতে পারে না সে। উহুম, আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুর আম্মু সবসময় সুন্দর ছিল,
পদ্ম ছটফট করছে, ঘুম আসছে না তার। পেট পিঠ ব্যথা হয়ে আছে। এখনও তার ডেলিভারি 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা। পাশে তাকিয়ে দেখে ইজহান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পদ্ম ব্যথায় ছটফট করছে। একসময় তার ব্যথা প্রচণ্ড শুরু হলো। শরীর থেকে ঘাম চড়ছে ইচ্ছে মতো। ইজহানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজহান পাশ থেকে চশমাটা পরল। পদ্মে শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল ইজহান। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্ম এমন করছে। পদ্মের ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকম পাচা করে করে নিচে নিয়ে আসলো। মেয়েটার কান্না ইজহানের হৃদয় ভীষণ পোড়াচ্ছে। ইজহান তার বাবা মাকে গলা উঁচু করে ডাক দিল। তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করবে। এখন একমাত্র ভরসা মেধা। পদ্মের অসহনীয় ব্যথা দেখে কারোরই মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছিল, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইজহানও অপারেশন থিয়েটারেও যেহেতু ডক্টর, তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়ে এসে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মের নর্মাল ডেলিভারি করা হবে, তাই সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, তার দুপাশে দুজন নার্স আর ইজহান। পদ্ম কেঁদেই চলেছে। ইজহানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইজহান কোনো মহিলার ডেলিভারিতে এসেছে, যার কারণে হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটাই দোয়া করছে যেন পদ্ম এবং তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগে ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইজহান তার একমাত্র ছেলেকে রক্তাক্ত মাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজহানের কাঁধে হাত দিল। কংগ্রাচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজহান হাসছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইজহান নিজের শার্টের দিকে তাকালো, পুরো রক্তে ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ইজহান নিজের শার্ট চেঞ্জ করতে গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইজহান কেবিনে এসে মা আর ছেলের কাণ্ড দেখছে। মুচকি হেসে পদ্মের পাশের চেয়ারে বসল। কেমন আছো পদ্মফুল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে। ভালো। ইজহান হুট করে পদ্মকে বক্ষে উষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছে তুমি, ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াদ শেখ প্রাণ। সুন্দর না? পদ্ম সম্মতি জানল। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের নামের প্রথম দুটো অক্ষর মিল পেয়েছে। তারা এখন 2জন থেকে 3জন হয়ে গেল। সুখী পরিবার। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালায়, অপরদিকে সে জ্বালায়। মাঝে মাঝে পদ্মের কান্না চলে আসছে। আর পারে না এই দুজনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউই বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াস কান্না করছে। পদ্ম ইয়াসকে করে নিয়ে রুমে হারছে। ছেলের তাও মন ভরছে না, কান্নাও কমল না। ইজহান হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে পদ্মের কোল থেকে ইয়াসকে নিল। এত কান্নাকাটি করছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোনো সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকুনি এক বাচ্চা। ঠিক আপনার মতনই হয়েছে আপনার ছেলে। ইজহান শুনেও শুনল না, এমন একটা ভাব করলো। পদ্ম রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। ইজহানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আহা, আস্তে কথা বলো। ইয়াস ঘুমাচ্ছে তো? পদ্ম তার ছেলের দিকে তাকালো। আসলেই ঘুমাচ্ছে। বাবার কোলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো তার কোনো দাম নেই। ছেলেও পোলটি নিয়ে ফেললো।
ইজহান আস্তে করে ইয়াজকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে করে ব্যালকনিতে নিয়ে গেল। পদ্ম হাত পা ছোটাছুটি করছে। ইজহান চেয়ারে বসল। পদ্মকেও তার কোলে বসালো। পদ্মের ঘাড়ে অস্ত্র ছুঁয়ে দিল। পদ্ম, আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকালো। সত্যি সুন্দর একটা চাঁদ উঠেছে আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইজহান মুচকি হেসে বলল। অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো। ইজহানের দিকে ফিরে প্রশ্ন করল। আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইজহানের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সবসময় পবিত্র। পদ্ম স্মিত হাসল। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইজহানের মনকে বারবার ধাক্কাচ্ছে। ইজহান আর কন্ট্রোল করতে পারল না। পদ্মের ওষ্ঠে অস্ত্র ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজহানের চুলগুলো কে আঁকড়ে ধরেছে সে। দুজনের গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে পদ্ম সাথে সাথেই বলে দিল। আর বাবু চায় না ডাক্তার সাহেব।